নাই স্যার, ছেলেমেয়েরা সবাই বিকারুন্নেসা আপনার নটরডেম ঢাকা কলেজে পড়তে চায়। বাট সবগুলো স্কুল যদি ওই একই লেভেলে হয় এবং শিক্ষার মান যদি উন্নয়ন হয়, আমরা যদি ভালো শিক্ষক যদি আমরা দিতে পারি, তাহলে আপনার সাথে আমি একমত। আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা, সেটার মাধ্যমে আমরা একটা কলেজ স্বাধীনভাবে চালাই। কোন কলেজ? কলেজের নাম? এটা নোয়াখালীতে, কলেজটার নাম হলো ডেস্টিনি কলেজ। কলেজটার নামই ডেস্টিনি কলেজ। আমরা প্রায় 100 এসএসসি এবং এইচএসসি পাশ করা ছাত্রকে 2 বছর মেয়াদী করে স্টাইপেন্ড দিই। এছাড়া অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং সামাজিক প্রতিষ্ঠান, তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা দিয়েছি যারা চেয়েছে, অনেক স্কুল করতে। কিন্তু আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে, আমরা তো চাইলে সবকিছুই আমরা করতে পারবো। তাহলে আমরা দেখছি ওনার কথায় আমি আসতেছি, আমরা আমাদের সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি আস্তে আস্তে বাড়াচ্ছি। যেমন দেখেন আইলা এবং সিডারে ক্ষতিগ্রস্ত, যেখানে মানুষ হাই হাই করে একেবারে সবকিছু সেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা শেল্টার সলভ করেছি, যেখানে 6 তলা বাড়ি করে 16টা পরিবারকে আমরা পার্মানেন্টলি মানে রিহ্যাবিলিটেট করেছি। এবং শুধু তাই নয়, ওই বিল্ডিংটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যখনই কোনো দুর্যোগ বা এই ধরনের কিছু হবে, তখন গ্রামের লোক সেখানে গিয়ে আশ্রয় নিতে পারবে। এবং তাছাড়া 16টা পরিবার সম্পূর্ণরূপে, তারপরে সামাজিক কাজকর্মের মধ্যে আমরা স্পোর্টস ফিল্ডে গেছি, আমরা এডুকেশনে আছি, আমরা হেলথে আছি। তাহলে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা বললেন আপনি, সেটা আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি। শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আমরা আরো অবদান রাখতে চাই। আমরা 100 ছাত্রকে গত বছর দিয়েছি, এই বছর আমাদের স্টাইপেন্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তারপরেও আমরা বলবো যে এটা শেষ নয়, এখানে আরো অনেক কিছু আছে আমাদের। আমরা যে হসপিটালটা করার প্ল্যান করছি, সেই হসপিটালটা যদি হয়, তাহলে আমরা কিছু লোককে, দরিদ্র লোকের যারা মানে ট্রিটমেন্ট করতে পারবে না, সেই ধরনের কিছু লোককে আমরা ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি এই দিক থেকে বলতে চাচ্ছি, এটা ঠিক আছে। সম্প্রতি যে আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে ডেস্টিনি ব্যাংক কোম্পানি আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, ডেস্টিনি কি আসলে ব্যাংকিং কার্যক্রমের মধ্যে পড়ছে? আমি দায়িত্বহীন ভাষায় আবারও বলছি, আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি না। আমরা সমবায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত যে সমস্ত আর্থিক লেনদেন, যেমন আমরা সঞ্চয় হিসাব নিচ্ছি, আমরা কারেন্ট হিসাব নিচ্ছি, আমরা কি বলে শেয়ার বিক্রি করেছি, দিস আর অল পারমিটেড উইদিন দি বুক। আমি আপনাকে পড়ে শুনিয়েছি। তাহলে সেখানে বলা হচ্ছে যে আপনারা উচ্চ হারে এবং অযৌক্তিকভাবে মূলধন সংগ্রহ করছেন। এটি আচ্ছা, উচ্চ হারটা কতটুকু? আমরা যে ইন্টারেস্টটা দিচ্ছি সেটা হচ্ছে 9 থেকে 12%, রাইট? কিন্তু আমাদের থেকে যারা লোন নিচ্ছে, তাদের কাছ থেকে আমরা 16%, তাও বলছি আনুমানিক। আর 9 থেকে 12% যেটা সুদ আমরা বা ইন্টারেস্ট বা এটাকে বলে লাভ দিচ্ছি, এটা অন্যান্য ব্যাংক যেখানে 15-16 পর্যন্ত দিচ্ছে, এখন তো প্রাইভেট ব্যাংকগুলি 14-15% চলে গেছে। তো সেখানে আমার ম্যাক্সিমাম হচ্ছে 12। তাহলে উচ্চ হারে সুদ দিচ্ছি বলে কি বলে? আচ্ছা, আমাদের প্রতিদিনই দেখা যায় যে ইমেইলে কিছু প্রশ্ন আসে, আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, যার মধ্যে বলা হয়েছে যে এমএলএম নিয়ন্ত্রণে ডাইরেক্ট সেলস অ্যাক্ট খসড়া হয়েছে, সেটি পাশ হওয়া দরকার কিনা, এবং অভিযোগ আছে শীর্ষ এমএলএ প্রতিষ্ঠান এই আইন হতে দিচ্ছে না। আপনি কতটুকু যৌক্তিকভাবে দেখছেন? এই কথাটা সম্পূর্ণ বিপরীতমুখী। কারণ আমি বলবো, এই সরকার আসার পর থেকে আমরা এটা নিয়ে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি সহ সরকারের কাছে বারবার অনুরোধ করেছি, কিন্তু শুধু সেখানেই শেষ নয়। আমরা এই সরকারের আগে যখন কেয়ারটেকার সরকার, আপনারা অনুরোধ করেছেন কিন্তু না, আমি শুধু বলিনি, আমরা এই সরকারের অনুরোধ করেছি, এই সরকারের আগে যে কেয়ারটেকার সরকার ছিল তাদের অনুরোধ করেছি, এর আগে যে বিএনপি সরকার ছিল তাদেরকে অনুরোধ করেছি, এবং সেই প্রক্রিয়া এখনো চলতেছে। এবং এতটুকু নয়, আমরা একটা ড্রাফট খসড়াও দিয়েছি। এটা দিয়ে হবে কি হবে না সেটা অন্য কথা, একটা ড্রাফট খসড়া পর্যন্ত দিয়েছি, যে আপনারা না পেলে অন্তত অন্যান্য দেশে যে সমস্ত এমএলএম কোম্পানি চলে তাদের যে নিয়ম কানুন আছে সেগুলি নেওয়ার জন্য। এবং আমরা আজকে আপনার মাধ্যমে, দর্শকের মাধ্যমে বলতে চাই, যত শীঘ্র সম্ভব সরকার এই আইনটি প্রবর্তন করবে, ততই এমএলএম কোম্পানির জন্য সুবিধা হবে। তার কারণ এটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। আমি বলছি না যে ডেস্টিনি কি করছে না, এখন দেশে প্রায় 70টা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি আছে। আজকে পত্রিকায় দেখলাম গরুর ব্যবসা থেকে শুরু করে এরোপ্লেনের ব্যবসা পর্যন্ত সবকিছু আছে। তো কাজে আমিও মনে করি, এবং আমরা ডেস্টিনির পক্ষ থেকে সাধুবাদ জানাবো যদি এই মাসের মধ্যে আপনার আইনটি প্রবর্তন হয়। আচ্ছা, আপনি কি বলছেন? আমার বক্তব্য হচ্ছে স্যার, যে আজকে মাল্টি লেভেল মার্কেটিং এর ব্যাপারটা, কনসেপ্টটা তো আজকে নতুন না, এবং আমাদের দেশে অতীতে আরো যে একটা কোম্পানি ছিল, ওরা কিন্তু এখন কিন্তু নাই।
তো এই কারণে মানুষের কিন্তু একটা ভয় আগে থেকে আছে। তো সো দ্যাট প্লাস আমাদের দেশে লোকজনের কিন্তু বিনিয়োগের সুযোগ খুবই কম, যার কারণে তারা যেখানেই, বিশেষ করে যারা অল্প আয়ের লোক, তারা কিন্তু একটু বিনিয়োগ করেই কিন্তু তারা কিছু প্রফিট মার্জিন করতে চায়। তো সেদিক থেকে আজকে আপনি যে কথা বলছেন যে সরকার আইন না করার ব্যাপারটা ঠিক আমাদের বোধগম্য নয়। আপনি যে কথা বলছেন যে অলরেডি আপনারা আইন দেওয়ার পরেও কেন সেটা সরকার করে না, এবং সেই জন্য আপনারা সরকারকে প্রেসারাইজ করেন কিনা, অথবা আপনার ডেস্টিনি যে 45 লক্ষ যারা কি বলে সদস্য আছে, হ্যাঁ, তাদের তরফ থেকে আমার মনে হয় যে এই ধরনের কোনো দাবি দেওয়া অথবা এই ধরনের কোনো কর্মকাণ্ড আপনারা করতে পারেন কিনা। অবশ্যই। আর যে কাজটা স্যার আমার বক্তব্য হচ্ছে যে আজকে ডেস্টিনি এই যে কথাটা আসছে, বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে আপনারা লোন দিচ্ছেন এবং যেই হারে আপনারা লোন দিচ্ছেন, সুদে লোন দিচ্ছেন, সেটা মাত্রাতিরিক্ত। তো এটা তো স্যার ডকুমেন্টারি, আপনারা কি হারে দেন এবং কি হারে নেন। তো সেখানে তো বাংলাদেশ ব্যাংকের এইসব কথা বলার আমার মনে হয় কোনো স্কোপই নাই। আর যদি তারা বলে সেটাকে কিভাবে আপনারা খণ্ডাবেন, আমাদের বক্তব্যটা খুব ক্লিয়ার, স্পষ্ট, সেটা হলো মানুষ যেন প্রতারিত না হয়। আচ্ছা, সেটা তো আমি আবারও রাস্তার জায়গায় আসতে পারি না, সেটা আমি আপনাকে আবারও প্রশ্ন করব, যে শেয়ার কিনেছে সে কি প্রতারিত হয়েছে বলেছে? আপনি একজন শেয়ার হোল্ডার আমাকে বলেন যে বলবে যে আমি প্রতারিত। এখন শেয়ার কেনার পরে সে যদি শেয়ার সার্টিফিকেট পেয়ে থাকে, সে যদি বছরান্তে তার শেয়ারের ডিভিডেন্ড পেয়ে যায়, তাহলে আপনি কেন বলবেন যে হচ্ছে না? দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে সেটা তো সমিতির কি বলে নির্বাচিত যে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ক্রমে হচ্ছে। ডেস্টিনি যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট একটা কথা বলেছে যে তারা ক্ষুদ্র ঋণ এবং মাঝারি ঋণের ব্যাপারে খুব বেশি উৎসাহী নয়, তারা প্রপার্টি কিনতে উৎসাহী। তো এখন এটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না? আপনি একদিকে বলতেন যে আপনি ঋণ দিচ্ছেন অবাধে জনগণকে, কি বলে হাই ইন্টারেস্ট দিচ্ছেন, আবার অন্যদিকে বলতেন যে আপনি ক্ষুদ্র ঋণ আর মাঝারি ঋণ দিতে আগ্রহী নয়, আপনি প্রপার্টি কিনতে উৎসাহ। আমি প্রপার্টিতে ইনভেস্ট করেছি। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। দর্শক ফোন অপেক্ষা করছি, আমরা সবশেষ ফোনটি নিয়ে নিচ্ছি, আমাদের হাতে সময় একেবারে নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে বলছেন, নামটি বলে প্রশ্নটি করুন, আমাদের হাতে সময় খুব কম। আমি কিছু ঢাকা থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, আসলে সমবায় মন্ত্রণালয় থেকে যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি গুলো চলে, তো মানে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কি ধরনের রুলস এন্ড রেগুলেশনের আওতায় মানুষের যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে যে যাবে, এবং সেখানে কি ধরনের লভ্যাংশটা দিবে এবং সেটা কি আঙ্গিকে দিবে, তো এই বিষয়টা সম্পর্কে আমি লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ অর্থাৎ ওয়াইজ একজন মানুষ ওনার কাছে জানতে চাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, গত বছরে যেটা ওনাদের দেখা গেল যে তারা 50% মতো তারা মানে লাইন ধরে ধরে টাকা উঠে প্রতি গত বছরে, যেটা আমি খেয়াল করেছি। তো এই 15% থেকে কি আর কখনো ওনারা বেশি দিতে পারবেন কিনা, এই বিষয়টা আমি ওনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জি, আমি তো বারবার দেখাচ্ছি আমাদের জন্য আইন হচ্ছে এটাই হচ্ছে বাইবেল, এবং এই পুরো আইনটা তো আমি আপনাকে এখনই বলতে পারবো না। এবং এই আইনে লোন নেওয়া, লোন দেওয়া, আমানত সংগ্রহ করা, শেয়ার বিক্রি করা, এটা সিদ্ধ এবং এটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। কাজে ওনাকে এই আইনটা সম্বন্ধে জানতে হবে। দ্বিতীয় নম্বর, একটা গত বছর আমরা 15% ডিভিডেন্ড দিয়েছি। এটা হচ্ছে ব্যবসার যে লভ্যাংশ, ব্যবসার লভ্যাংশ মানে যারা শেয়ার হোল্ডারদের মধ্যে এটা আমাকে দিতে হবে। এখানে সরকারের কিছু বাধ্যবাধকতা আছে, যেমন ধরেন কত পার্সেন্ট আপনাকে রিজার্ভ ফান্ডে রাখতে হবে, কত পার্সেন্ট আপনি দিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে একটা আছে যে কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ফান্ড, ওখানে কিছু আপনাকে 3% বা 5% দিতে হবে। এগুলি দেওয়ার পরে যেটা নেট মুনাফা থাকবে, সেই নেট মুনাফাটা সদস্যদের মধ্যে বন্টন হবে। তো গত বছর যে আমি 15% দিয়েছি, এইবার যে আমি 15% দিতে পারবো সেটা আমার কোনো নিশ্চয়তা নেই। কারণ এইবার ব্যবসা গত বছরের ব্যবসার মধ্যে নাও হতে পারে, এবার হয়তো বেশি হতে পারে, এবার হয়তো কম হতো। এই মুহূর্তে আমরা যে ব্যাপারগুলো দেখছি তার মধ্যে বিভিন্ন পত্র পত্রিকা, মিডিয়া এবং আলোচনা সমালোচনা সবকিছুই কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন ধরেই হচ্ছে, এবং সেখানে প্রশ্ন এসেছে যে আপনাদের যে প্রবৃদ্ধির ধারা সেটি অস্বাভাবিকভাবে রয়েছে। তো একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির ধারা অস্বাভাবিক বৃদ্ধি পেলে বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন রয়েছে, প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে 2014 সালের মধ্যে আপনারা উধার হয়ে যেতে পারেন। এটি আসলে যদি আমাদেরকে একটু এটা একটা স্পেকুলেশন। আপনি কিসের ভিত্তিতে স্পেকুলেশনটা করেছেন উদা হয়ে যাবেন সেটা নাই, কারণ বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে এটার ভিত্তিহীন মনে হয়েছে। কারণ আপনি 3000 কোটি টাকার সম্পদ করেছেন, তাহলে এমন কোন পাগল হবে না যে আমার 3000 কোটি টাকার সম্পদ রেখে আমি পালাই যাবো। এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রবৃদ্ধি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথমে অথরাইজড মূলধন ছিল 50 কোটি টাকা, সেটাকে সরকার বৃদ্ধি করে দিল, আমাদেরকে এডিশনাল 250 কোটি টাকার মূলধন বাড়াবার অনুমতি দেওয়া হলো। তাহলে আমাদের মূলধনের স্থিতি দাঁড়ালো 300 কোটি টাকা।
আমরা যখন সেই 300 কোটি টাকা পেড আপ করলাম তখন সরকার আমাদেরকে এডিশনাল 1100 কোটি টাকার অনুমতি দিল। তাহলে 1100 আর 300 কোটি টাকা আমাদের মূলধনের পরিমাণ দাঁড়ালো প্রায় 1400 কোটি টাকা। তো সেখান থেকে আমরা অলরেডি 1390 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল করি। আমাদের হাতে একদম সময় নেই, খুব সংক্ষেপে আপনি যদি কিছু বলতে আমার খুব স্যার সংক্ষেপে। বক্তব্যটা হচ্ছে যে আসলে খুব কাকতালীয় ভাবে স্যার একজন রোটারিয়ান ফার্স্ট প্রেসিডেন্ট, আমিও একজন রোটারিয়ান। আমরা কিন্তু সেবামূলক অনেক কাজ করি এবং স্যারও জানে, স্যারের ক্লাব আমরা ডিস্ট্রিক্টে করি, ইন্টারন্যাশনালে করি, এবং রোটারির সবচেয়ে বড় যে কাজটি সেটি হচ্ছে পোলিও প্লাস, আপনারা জানেন, সারা ওয়ার্ল্ড জানে। কিন্তু আমার স্যারের কাছে শুধু একটা অনুরোধ, যে যেহেতু স্যার এরকম একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন কর্ণধার, যেন আমাদের যারা এই সদস্য এবং আমাদের দেশের জনগণ এরা যেন কোনোভাবেই প্রতারিত না হয়, এবং তারা যেন আজকে ডেস্টিনির উপরে যে ভরসা করে তারা আসলে যে স্বপ্ন দেখিয়েছিলেন ডেস্টিনি, সেটাই যেন কার্যকর হয় এবং আপনাদের সরকারের দুজনকে সমস্ত কিছু অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা বলবো, জাস্ট একটা কথা বলে শেষ করতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার কথাটা বলার জন্য। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ডেস্টিনির একমাত্র সিক্রেট হচ্ছে নো সিক্রেট। আপনি যে কোনো সময় যে জিনিসটা জানতে পারবেন, আপনি ওয়েবসাইটে যেতে পারবেন, আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে আপনি নিজে জানতে পারবেন, এবং এখানে ট্রান্সপারেন্সি এতটুকু করা হয়েছে, আমি যেটা চ্যালেঞ্জ করে বলছি, প্রতিটি এজিএম হওয়ার পরে অ্যাকাউন্টস দৈনিক পত্রিকা ছাপানো হয়েছে। বাংলাদেশের একমাত্র কোম্পানি, প্রাইভেট কোম্পানি, অন্য কোন প্রাইভেট কোম্পানি তার অ্যাকাউন্টস দৈনিক পত্রিকা ছাপায়নি। আমরা বলবো আমরা স্বচ্ছ, আমরা ট্রান্সপারেন্ট, যে কোনো ধরনের ইন্সপেকশন আসুক আমরা ইনশাল্লাহ ফেস করতে পারবো, কারণ আমরা আইনের মাধ্যমে পরিচালিত। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ডেস্টিনি ভালো কোম্পানি হোক আর খারাপ কোম্পানি হোক, যেহেতু এই প্রক্রিয়ায় প্রায় 45 লক্ষ লোক এবং 3000 কোটি টাকার সম্পদ রয়েছে, তাই এই প্রতিষ্ঠানের ভালো খারাপ যাই হোক না কেন, সাধারণ মানুষের সম্পদের নিরাপত্তা অবশ্যই সরকারকে দেখতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে ইমেল করতে পারেন capitalmarket@tnbangla.tv, এবং সরাসরি ফোন করে আপনিও কথা বলতে পারেন রবি থেকে বৃহস্পতি সকাল 11:20 দুপুর 12টায় আবারও দেখা হবে শেয়ার বাজারের সবশেষ সংবাদ নিয়ে।